আমার রাগ ভাঙাচ্ছ না কেন? ঈশান আইজার পেটে হাত রেখে নরম গলায় বলল, দেখেছ, তোমার আম্মুকে অপেক্ষা করে সারপ্রাইজ দিয়েছে বলে তোমার আম্মু রাগ করে আছে। আবার রাগ ভাঙাচ্ছে না বলেও রাগ করছে। এই বলে ঈশান রসিকতা করে আইজাকে বলে উঠল। তুই রাগ করে থাকলে অবশ্য একটু সুবিধা হয়, তাই রাগ ভাঙাচ্ছি না। আইজা অবাক না হয়ে পারল না, সাথে সাথে রক্ত চোখে তাকিয়ে বলে উঠল, সুবিধা হয় মানে? আমি রেগে থাকলে কি সুবিধা তোমার? ঈশান দোপাটি দাঁত বের করে হেসে আইজার কানের কাছে এগিয়ে এসে ফিস ফিস করে বলে উঠল, এখানে বলা যাবে না, রুমে চল। আর তোর শাশুড়ি আমাদের তাকিয়ে তাকিয়ে দেখছে। কি? বড় আম্মু আমাদের দেখছে? আর দেখুক, আমাদের তো বিয়ে হয়ে গেছে। ঈশান দাঁতে দাঁত চেপে বলল, বিয়ে হয়ে গেছে। এখন তুই কি চাস, তোর শাশুড়ির সামনে তোকে চুমো খাই? দেখ লজ্জা পেয়ে যাবে। আইজার সাথে সাথে মাথা নাড়িয়ে বলে উঠল। না না, লজ্জা পেতে চাই না, রুমে চলে যাব। ঈশান ভ্রু উঠিয়ে বলল। চল তাহলে। আইজা টেডিটা নিয়ে উঠে দাঁড়ালো। ঈশান আইজার দিকে টেডিটা নিয়ে বলল। আমি নিয়ে যাচ্ছি। আইজা মুচকি হেসে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। ঈশান বাঁকা হেসে মনে মনে বলল, মাফ তো করে দিও মা, তোমার বৌমাকে রুমে নিয়ে যাওয়ার জন্য মিথ্যে বলেছি। আইজা রুমে এসে বিছানায় বসল। ঈশানও রুমে ঢুকলো, দরজা বন্ধ করে দিয়ে টেডিটা সোফায় রেখে আসলো। আইজা ঈশানকে উদ্দেশ্য করে বলল, আমি আজ কিছু বললাম না, তবে কালকে থেকে যদি লেট করে বাড়ি ফেরো তাহলে আমি বড় আব্বুকে বলে বাড়িতে ঢুকতে দেবো না তোমায়। ঈশান হেয়ালি করে বলল, না দিলে আমি আবার বিয়ে করে একটা নতুন ফ্ল্যাটে উঠে যাব। এই বলে ঈশান হেসে হেসে বলল। বউ আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে, আমি বউকে নিয়ে ঘুরতে যাব। আইজা চোখ পাকিয়ে তাকিয়ে বলল, থামলে কেন বলো? এরপরে আমাকে দাওয়াত দিবে না? ঈশান হাসতে হাসতে এগিয়ে এসে বলল। বউ, একটা চুমু খাই? বেশি না, একটাই খাবো, খেতে দেবে? ইমা ফোনটা হাতে নিয়ে হাঁসফাঁস করছে। আদনানকে কল দেবে। বিকাল থেকে শুধু ভাবছে আদনানের সাথে কি নিয়ে কথা বলবে। বন্ধু বানাতে চাওয়ার কথা নাকি অফিস নিয়ে কথা বলবে ভেবে পাচ্ছে না। ইমা মিনিট 20 পরে কল দিল আদনানের নাম্বারে। আদনান ল্যাপটপ নিয়ে বসেছিল ড্রয়িং রুমে। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু ফাইজা কিচেনে কাজের বুয়ার সাথে কাজ করছে। আদনান কাজের বুয়াকে ডেকে কফি দিতে বলল। আর এদিকে পাশেই তার ফোনটা বেজে যাচ্ছে। সাইলেন্ট থাকার কারণে শুনতে পারছে না। এর একটু পরেই ফাইজা কফি নিয়ে এসে আদনানের সামনে দাঁড়ালো। কফির মগটা টেবিলে রাখতেই দেখলো আদনানের কল বেজে যাচ্ছে। ফাইজা সাথে সাথে বলল, আদনান, ফোন বাজছে। আদনান ফোনের দিকে তাকিয়ে নাম্বার দেখে বলল, আননোন নাম্বার থেকে কল। ফাইজা চলে গেল কিচেনে। আদনান ফোনটা হাতে নিয়ে নাম্বারটা ভালো করে দেখতেই বুঝতে পারলো এটা ইমার নাম্বার। তৎক্ষণাৎ কলটা রিসিভ করলো। এতক্ষণ পরে আদনান কল রিসিভ করে ইমা উদাসীন কণ্ঠে বলে উঠল। আদনান ল্যাপটপ চাপিয়ে বলে উঠল, কেন, নাম্বার সেভ করে রাখেননি? সেভ করে রেখেছি, তবে নাম দেইনি, তাই চিনতে অসুবিধা হয়েছে। ওহ, কি করছেন? অফিসের কিছু কাজ করছিলাম। তাহলে কাজ করুন। ফাইজা কিচেনে থেকে আদনানের কথাগুলো শুনছে আর তাকিয়ে দেখছে। আদনান ইমাকে বলল, না, ইম্পর্টেন্ট কিছু করছি। বলো তুমি, তোমার শরীর এখন কেমন আছে? ভালো। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। ইমা আমতা আমতা করে বলল। আপনি বিয়ে করেছেন? আদনান হালকা হেসে বলল, আমার নাম্বারটা যেভাবে জোগাড় করেছো সেইভাবে বলতে গেলে আমি বিয়ে করেছি কি করিনি এটার খবরও তুমি জোগাড় করেছো। ফাইজা আদনানের কথা শুনে আহাম্মকের মতো তাকিয়ে আছে। মনে মনে ভাবছে এই ছেলে বুঝি প্রেম করছে। ইমা জিভে কামড় দিয়ে মনে মনে বলল। এই রে, জেনে গিয়েছে। ইমা হাসার চেষ্টা করে বলে উঠল, কি বলছেন? আমি কিভাবে জোগাড় করব আপনার বিয়ের খবর, বলুন। এই শুনে আদনান বলল। আমি বিয়ে করেছি। ইমা সাথে সাথে বলল, মিথ্যে বলছেন কেন? আপনি তো বিয়ে করেননি, বিয়ে করেছে আপনার বড় ভাই। আদনান হেসে বলল, আমি বিয়ে করেছি কি করিনি এই খবর তোমার কাছে ছিল, তাহলে আমি বললে কেন? ইমা নিচু গলায় বলল। তবুও জানতে ইচ্ছে করলো। আচ্ছা, আপনি কাউকে ভালোবাসেন? আদনান কিছুক্ষণ চুপ রইল ইমার প্রশ্নে। মনে মনে বলল, হ্যাঁ ভালোবাসতাম, তবে সে আমার জন্য ছিল না। ইমা আদনানকে চুপচাপ থাকতে দেখে বলে উঠল। ভালোবাসেন কাউকে? আদনান ভাবনার আদল থেকে বেরিয়ে স্পষ্ট গলায় বলল, না, কাউকে ভালো টালো বাসতে চাই না, বিয়ে করে ফেলবো। ইমা কৌতূহল নিয়ে প্রশ্ন করল, আপনার পছন্দের কেউ আছে, বা আপনি কেমন জীবনসঙ্গী চান? আমার পছন্দের কেউ নেই, তবে যখন কাউকে ভালো লাগবে তাকে সাথে সাথে বলে দেবো। আর এমন মানুষকে নিজের জীবনসঙ্গী করতে চাই যে শুধু আমাকে চাইবে, আমাকে নিয়ে ভাববে। এই শুনে ইমার খুশিতে লাফাতে ইচ্ছে করছে। অবশেষে জানতে পারো আদনান কাউকে পছন্দ বা ভালোবাসে না। আদনানও বুঝতে পারছে ইমা কি চাচ্ছে। ইমা যে তাকে এই কয়েকদিনে ভালোবেসে ফেলেছে এটা সে বুঝে গিয়েছে। ইমাকেও তার ভালোই লাগে। মেয়েটা আর যাই হোক খারাপ না, সহজ সরল মন।
তবে আদনান নিজে থেকে ভালোবাসার কথা বলবে না। এখন এমন কিছু করবে যাতে ইমা নিজেই ভালোবাসার কথা বলে। এই একটু পরে আদনান নিজ থেকে বলল, ইমা এখন রাখছি, কয়েকটা দিন অফিসে একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকবো। প্রজেক্টটা শেষ দিয়ে দেশের বাইরে চলে যাচ্ছি, ওইখানে সেটেল হয়ে যাব। ইমা এতক্ষণ ভালোই হাসি খুশি ছিল। আদনানের এই কথাটা শোনার পর থেকে কেমন একটা মন খারাপ হয়ে গেল। সে তো ভালোবাসার কথা বলতেও পারে না, আর আদনান বলছে বিদেশে স্যাটেল হয়ে যাবে। ইমা ভাবলো না না, এতে হতে দেওয়া যাবে না, তার আগেই কিছু একটা করে আদনানকে জানাতে হবে। আদনান ইমার থেকে উত্তর না পেয়ে মনে মনে হাসল। ইমাকে আরও গভীর চিন্তায় ফেলে দিতে বলে উঠল, আমার খুব আফসোস হচ্ছে তোমার সাথে কাজ করতে পারবো না। একটা সপ্তাহ এই প্রজেক্টটা নিয়ে কাজ করব, এরপরই চলে যাব। ইমা প্রায় কেঁদে দিবে দিবে এমন অবস্থা। এরপরে কিছু না ভেবে বলে উঠল। আপনি আমার সাথে একটু দেখা করতে পারবেন? আদনান মনে মনে বলল, আমি বুঝতে পেরেছি তুমি আমায় ভালোবাসো, তবে দুনিয়া আমার জন্য অত্যন্ত কেউ আছে যে আমাকে ভালোবাসে, আমাকে চায়। ঠিক আছে? ইমা ফোন কেটে দিয়ে যেই শুয়ে পড়বে এমন সময় তার রুমে কেউ নক করে। ইমা বলে উঠল। বাবা এসেছো? বাইরে থেকে কোনো উত্তর আসে না। ইমা কোনো সারা শব্দ না পেয়ে রুমের দরজা খুলে দিল। সাথে সাথে একজন অচেনা পুরুষ ইমাকে ধরে বলে উঠল। ইমা, কেমন আছিস? ইমা নিজের চোখের সামনে তার ভাই ইমনকে দেখে হতভম্ব হয়ে গেল। এখনো বিশ্বাস হচ্ছে না তার ভাই তার সামনে দাঁড়িয়ে আছে। ইমন হেসে বলে উঠল। আমি এসেছি রে, তোর ভাই। ইমা ইমনকে জড়িয়ে ধরে বলে উঠল। ভাইয়া, কখন এলে তুমি? এখন এলাম, আর বাড়িতে ঢুকে তোর কাছে আগে এসেছি, বাবার কাছেও যাই নাই। এই শুনে ইমা বলল। তুমি বসো, আমি বাবাকে ডেকে আনছি। এই বলে ইমা ইমনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল রুমের বাহিরে। ইমন এগিয়ে এসে বিছানায় বসে নিজের ফোন বের করল। এরপর স্ক্রিনে একটা ছবি এনে অদ্ভুত হাসি দিয়ে বলে উঠল। আইজা, আমি ফিরে এসেছি, শুধু তোমার জন্য এসেছি। দেখতে এসেছি স্বামী নিয়ে ঠিক কতটা সুখে আছো, আর একবার ফিরে যাওয়ার জন্য আসেনি। ইমা আর সাইফুর রহমানের উপস্থিতি টের পেয়ে ইমন ফোন বন্ধ করে বসে রইল। পরক্ষণেই সাইফুর রহমান রুমে ঢুকলেন। তিনি ইমনকে দেখে দাঁড়িয়ে রইলেন। বাবা, সারপ্রাইজ। ইমন উঠে তার বাবাকে জড়িয়ে ধরে বলল। আমাকে জানাবে না তুমি আসছো? আমি নিজেই তোমাকে আনতে যেতাম। সাইফুর রহমান কেঁদে বলে উঠলেন। ওফ বাবা, সারপ্রাইজ ছিল, তোমাকে বলে দিলে কি আজ চোখের সামনে এত খুশি দেখতে পারতাম বলো? ইমন নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল। ইমা, তুমি জানতে? না আব্বু, আমিও জানতাম না। ভাইয়া কাউকে না জানিয়ে এসেছে। সাইফুর রহমান ইমাকে বললেন। আমি খুব খুশি হয়েছি, এখন যাও ফ্রেশ হয়ে এসো। ইমন ইমার মাথায় একটা খোঁচা দিয়ে চলে গেল। ইমার সাইফুল চৌধুরী রুম থেকে বেরিয়ে চলে যেতে গেল নিচে। ড্রয়িং রুমে এসে সাইফুর রহমান সোফায় বসলেন, আর ইমা মেয়েদের সাথে টেবিলে খাবার এনে রাখছিল। ইমন ফ্রেশ হয়ে নিচে নামলো। ইমা বলল। ভাইয়া, এখানে এসো, খাবার খাবে। ইমন খাবার টেবিলে এসে বলল। ইমা ভাইয়ের প্লেটে খাবার বেড়ে দিল। ইমা খাওয়া শুরু করলো। খেতে খেতে তার বাবাকে উদ্দেশ্য করে বলে উঠল। বাবা, আমি আর ফিরে যেতে চাই না, আমি আবার তোমার অফিসে জয়েন করতে চাই। সাইফুর রহমান হেসে বলে উঠলেন। এ তো ভালো সিদ্ধান্ত নিয়েছো। ঠিক আছে, জয়েন করো। কালকে থেকেই করব। তুমি আজ ফিরলে আর কালকে অফিসে যাবে? কয়েকটা দিন পর থেকেও জয়েন করতে পারবে। না বাবা, কালকে থেকেই করব। আর সকালে একটু শানের সাথে আর ওর বাড়ির সবার সাথে দেখা করতে যাব। সাইফুল রহমান বললেন। ও যেও, আর একটা খুশির খবর আছে, তোমার বন্ধু কিন্তু বাবা হতে যাচ্ছে। এই শুনে ইমন খাওয়া রেখে তড়িৎ চোখে তাকালো তার বাবার দিকে। হাসার চেষ্টা করে বলে উঠল। শান বাবা হতে যাচ্ছে? কেন, তোমার ওর সাথে কথা হয় না? ও তোমাকে বলেনি? কথা হয়, কিন্তু এই খবরটা তো বলেনি। সাইফুল রহমান হেসে বললেন। ও, কালকে ওর থেকে শুনে নিও। ইমন খাওয়ায় মনোযোগ দিল। সাইফুল রহমান উঠে চলে গেলেন। ইমন আর কয়েক লোকমা ভাত খেয়ে উঠে চলে গেল। ইমা ইমনের যাওয়ার পানে তাকিয়ে বলল। ভাইয়া, আর খেলে না? ইমন পেছনে ফিরে বলল। না রে, পেট ভরে গিয়েছে, আর তুই গিয়ে শুয়ে পড়। এই বলে ইমন ওপরে চলে গেল। রুমে সে স্থির হয়ে বসল বিছানায়। পরদিন সকালে আইজা আজ ঈশানের সাথেই নিচে নামলো। ঈশান সোফায় বসলো। আইজা কিচেনে ঢুকলো। মাহমুদা চৌধুরীর সাথে কথা বললো আর টুকিটাকি কিছু জিনিস এগিয়ে দিল। মাহমুদা চৌধুরী কফির মগ আইজার হাতে দিয়ে বললেন। এই নে শান, কে কফিটা দিয়ে আয়, আর তুই গিয়ে টেবিলে বস।
আইজা কফির মগ হাতে নিয়ে কিচেন থেকে বেরিয়ে এলো। ঈশানের সামনে কফির মগ দেওয়ার আগে নিজেই 2 চুমুক কফি খেলো, যা দেখে ঈশান মুচকি হাসতো। আইজা ঈশানের সামনে কফির মগ দিয়ে দোপাটি দাঁত বের করে হেসে বলে উঠল। তোমার কফি। ঈশান কফির মগ হাতে নিয়ে দিল। আইজা আবার কিচেনে ঢুকলো। এমন সময় ইমন ঢুকলো চৌধুরী বাড়িতে, হাতে 2টা ফুলের বুকে। ঈশান পেছনে ফিরে তাকাতে ইমনকে দেখে চট করে উঠে দাঁড়িয়ে বলল। ভাই তুই কখন এলি? ইমন হেসে বলল। রাতে এসেছি। আইজা কিচেনে থেকে ইমনকে দেখে খানিকটা হতবাক হয়ে তাকিয়ে রইল। ঈশান টেবিলে কফির মগ রেখে ইমনের সামনে গিয়ে দাঁড়ালো। ইমন ঈশানকে জড়িয়ে বলল। কেমন আছিস? ঈশান ইমনের পিঠে হাত চাপড়ে বলল। ভালো আছি। আর তুই কেমন আছিস? ভালো। আর তুই দেশে আসলে জানালি না কেন? ইমন ঈশানকে ছাড়িয়ে একটা ফুলের বুকে এগিয়ে দিয়ে বলে উঠল। বন্ধু, সারপ্রাইজ দেওয়ার ছিল। ঈশান ফুলের বুকে হাতে নিয়ে কিছু বলার আগে ইমন রসিকতা করে বলে উঠল। তোকে সারপ্রাইজ দেওয়ার আগেই তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ঈশান কপাল কুঁচকে বলে উঠল। কি সারপ্রাইজ হয়ে গেলে? ইমন ঈশানের কাঁধে হাত রেখে বলে উঠল। ভাই, মামা হতে যাচ্ছি। এর থেকে বড় সারপ্রাইজ আর কি হয় বল? রাতে বাবা আমাকে বলল। ঈশান হেসে বলল। হুম। তোর বউ কোথায় আর বাড়ির সবাই বা কোথায়? ইমনের চোখ গেল কিচেনে। আইজা আর মাহমুদা চৌধুরীকে দেখে এগিয়ে গেল। আইজা মাহমুদা চৌধুরীর পেছনে দাঁড়ালো। ইমন মাহমুদা চৌধুরীকে বলল। আন্টি ভালো আছেন? ভালো আছি। ইমন হাতে থাকা ফুলের বুকেটা আইজার দিকে এগিয়ে দিয়ে বলল। আইজা ভালো আছো? উফ সরি, ভাবি ভালো আছো? আইজা ফুলের বুকেটা আগে হাতে নিল না, ঈশানের দিকে তাকালো। ঈশান আইজার দিকে তাকিয়ে চোখ ইশারা করে বোঝালো ফুলটা হাতে নিতে। আইজা ফুলের বুকেটা হাতে নিয়ে বলল। ভালো আছি। ইমন রসিকতার সুরে বলে উঠল। ভাবি, ফুলটা কিন্তু আমাদের নতুন সদস্যর জন্য। আইজা হালকা হেসে বলে উঠল। ধন্যবাদ ভাইয়া। এর মাঝে ড্রয়িং রুমে এলেন রওশন চৌধুরী আর আমেনা চৌধুরী। ইমন তাদেরকে দেখে এগিয়ে এলো ড্রয়িং রুমে। বলল। আঙ্কেল কেমন আছেন? রওশন চৌধুরী হেসে বললেন। ইমন যে ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি আঙ্কেল। আর আন্টি আপনি কেমন আছেন? এখন শরীরটা কেমন আপনার? আমেনা চৌধুরী হেসে বললেন। ভালো আছি বাবা। তুমি কবে আসলে? আন্টি রাতে এসেছি, আর প্রথমেই এখন আপনাদের সাথে দেখা করতে এলাম। আমেনা চৌধুরী ইমনকে ধরে বললেন। দাঁড়িয়ে কেন, বসো। না আন্টি, চলে যাব। চলে যাবে মানে? আন্টি আজ থেকে অফিসে জয়েন করব, তাই চলে যাব এখনই। আর আপনাদের সাথে দেখা করতে এসে আমার কাছে মনে হলো সেই পুরনো শান্তি আবার পেলাম। ইমন আর কিছুক্ষণ কথা বলে ঈশানের সামনে এসে বলল। ভাই, এখন দেশেই বাবার অফিসে কিছু একটা করব, আর ফিরবো না। আর এখন আমাকে চলে যেতে হবে রে। আমেনা চৌধুরী নাস্তার ট্রে নিয়ে আসতে আসতে বললেন। চলে যাবে মানে কিছু অন্তত মুখে দিয়ে যাও, না হলে তোমায় যেতে দিব না। ইমন তাড়াহুড়ো দেখিয়ে শুধু পানির গ্লাসটা হাতে নিল। অল্প একটু পানি খেয়ে গ্লাস রেখে দিল। আন্টি আপনারা কি আমার দূরের কেউ? হ্যাঁ, আপনারা তো আমার কাছেরই। অন্য একদিন এসে খাবো, আজকে যেতে হবে। এই বলে ইমন রওশন চৌধুরীর দিকে তাকিয়ে হালকা হেসে বলল। আঙ্কেল আসি। ইমন চলে যাওয়ার জন্য হাঁটা দিল। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে আইজার দিকে একবার তাকিয়ে চলে গেল। বাড়ির বাইরে এসে নিজের গাড়ির কাছে দাঁড়ালো। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। গাড়িতে ওঠার মতো শক্তি নেই তার। মিনিট 2 পরে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেল। ঈশান আর ইমন ছিল খুব ভালো বন্ধু। দুজনের বন্ডিংও ভাইয়ের থেকে কম ছিল না। ইমন ঈশানের বাড়িতে টুকটাক যাওয়া আসা করত। মূলত সেখানে থেকেই আইজাকে পছন্দ করতে শুরু করে। একদিন আড্ডা দিতে দিতে ইমন ঈশানকে তার পছন্দের কথা জানায়। এরপরে থেকে ইমন আর ঈশানের মাঝে দূরত্ব তৈরি হয়। উপরে উপরে দুজনে ভাই ভাই করলেও ভেতরে ভেতরে দুজনের মাঝে অজানা ক্ষোভ। ইমন এরপরে বিদেশে চলে যায়। এরপরে আর ফিরে আসার চেষ্টা করেনি বা ইচ্ছা পোষণও করেনি। এতদিন পরে ফিরে এসেছে শুধু দুজনের মধ্যকার সম্পর্কে ঢুকতে। কিন্তু আজ আইজা আর ঈশানকে এতটা হাসি খুশি দেখে তার মনে হলো দুজনের থেকে তারই দূরে চলে যাওয়া উচিত। এদিকে ইমা আদনানকে জানায় সন্ধ্যার দিকে একটা রেস্টুরেন্টে দেখা করতে। আদনানও রাজি হয়েছে। ইমা আদনানকে জানিয়ে অনেক চেষ্টা করে সাদাতের নাম্বার যোগাযোগ করেছে। সাদাতকে জানায় সে আদনানকে ভালোবাসে। আজ সে রেস্টুরেন্টে এই কথা আদনানকে জানাতে চাইবে। সাথে সাদাতকেও যেতে বলেছে ইমা। সাদাত আদনানকে আগেই জানিয়েছিল ইমার কথা, এবং আদনান সাদাতকে কিছু বলতে না করেছে। তাই সাদাত ইমাকে কিছু বলেনি, শুধু বলেছে সে সাথে যাবে। আজ আদনান অফিসে থেকে একটু আগেই চলে আসলো। সন্ধ্যার দিকে রেডি হয়ে নিচে নামলো। উদ্দেশ্য ইমার সাথে দেখা করতে যাবে। এমন সময় ফাইজা আদনানকে দেখে হেসে হেসে বলল। কোথায় যাচ্ছ দেবর মশাই?
আদনান হেসে বলল। তোমার সঙ্গী আনতে? ফাইজা কপাল কুঁচকে বলে উঠল। আমার সঙ্গী আনতে মানে? আরে ভাবি, বোঝো না যে তুমি একা একা সারাদিন বসে থাকো, একা কাজ করো, এই দেখো তোমার বড় দুঃখ লাগছে, তাই ভাবলাম আর কি তোমার জন্য একজন সঙ্গী নিয়ে আসি। ফাইজা মুখে দুষ্টু হাসি নিয়ে আদনানের কাছে এগিয়ে এসে আদনানের কান ধরে বলল। আমার জন্য দুঃখ লাগছে তাই না? হ্যাঁ, দুঃখ লাগছে আর কানে ব্যথাও লাগছে। ভাবি, এখন কান ছাড়ো। ফাইজা কান ছেড়ে দিয়ে বলে উঠল। মেয়েটাকে? আদনান ঘাড় চুলকে বলল। আসলে ভাবি, ভাইয়ের বদলে আমি যে একটা মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, সেদিন মেয়েটার প্রথম দেখে ভালো লেগে গিয়েছে। ওর নাম ইমা। আর এরপর তোমাদের বললাম না, একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়েছিল, ওই মেয়েটাই ইমা ছিল। এখন ওর সাথে দেখা করতে যাচ্ছি। ফাইজা হেসে বলে উঠল। দেখা করতে যাচ্ছ? তাহলে ঘরে তুলবে কবে শুনি? হুম হুম, রাতে এসে বাবা আর ভাইয়াকে বলবো, এরপর প্রস্তাব নিয়ে যাব। ঠিক আছে। আদনান ফাইজার সাথে কথা বলে চলে গেল। নিজেই গাড়ি ড্রাইভ করে রওনা হলো ইমার বলা লোকেশনে। ইমা একটা রেস্টুরেন্টে বসে আছে। মুখোমুখি চেয়ারে বসে আছে সাদত। সাদত এমনভাবে কথা বলছে যেন সে কোনো কিছুই জানে না। ইমা বেশ চিন্তিত হয়ে আছে। আজ যদি আদনানকে ভালোবাসার কথা বলতে না পারে, তাহলে আর মনে হয় না বলার সুযোগ পাবে। ইমা চিন্তিত কণ্ঠে সাদতকে বলল। ভাইয়া, আপনার বন্ধু কি আসবে না? সাদত মাথা হালকা নাড়িয়ে বলল। দেখ এখন আসছে কি না, কল দাও। ইমা কল দিল, কিন্তু আদনান নিজের ফোন সাইলেন্ট করে রেখেছে বলে শুনতে পারল না। এটা দেখে ইমা সাদতকে বলল। ভাইয়া ফোন ধরছে না, তাহলে কি ভুলে গিয়েছে? সাদত মনে মনে বলল। ভুলে যাওনি, ও ঠিকই আসছে। সাদত স্বাভাবিকভাবে হেসে বলল। তুমি চিন্তা করো না, আদনান ঠিকই চলে আসবে। আর ও কি জানে যে তুমি ওকে ভালোবাসো? না, জানে না। আজ বলতে চাই ওকে। ও, ওর সাথে আজকে কথা হয়নি তোমার? সকালে একটু কথা হয়েছে, তখন বলেছি। ও বলেছে আসবে। আর আমি যে আপনার সাথে যোগাযোগ করেছি এটাও জানে না। তবে আজ বলতে না পারলে মনে হয় আমি আর বলতেই পারবো না। সাদত না বোঝার ভান করে বলে উঠল। না মানে বলতে পারবে না কেন? ইমা হাত কষলাতে কষলাতে বলে উঠল। কালকে ওর সাথে যখন কথা হলো তখন বলল ও নাকি অফিসের একটা প্রজেক্ট নিয়ে এই সপ্তাহ কাজে খুব ব্যস্ত থাকবে। আর এই প্রজেক্টটা নিয়ে কাজ শেষ হলেই নাকি চলে যাবে দেশের বাহিরে। ও যদি দেশের বাহিরে যাওয়ার কথা না বলতো তাহলে আমি এত আগেই ভালোবাসার কথা জানাতাম না। কথাগুলো শুনে সাদত মনে মনে বলল, শালাকে ভাবতাম ওর মাথায় বুদ্ধি নেই, এখন তো দেখি বুদ্ধিতে গিজগিজ করে। ইমা বলল। ভাইয়া কিছু বলছেন না যে? আদনান আসলে কিন্তু আপনি আমার সাথে থাকবেন। সাদত সম্মতি জানিয়ে বলল। থাকবো। এই বলে সাদত নিজের ফোন বের করে আদনানকে মেসেজ দিল। ভাই তুই কোথায়, তাড়াতাড়ি আয়, এইদিকে তোর জন্য কান্না করছি ওমা। এই লিখে সাদত ইমাকে বলল। তুমি কি শানের অফিসে কাজ করো? আর আপনি শানকে কিভাবে চিনেন? সাদত হালকা হেসে বলে উঠল। শান আমার খালাতো বোনের চাচাতো ভাই। আর আমার খালাতো বোন আর শানের রিলেশন করেই বিয়ে হয়েছে। ওহ, আপনি তো তাহলে শানের খুব কাছেরই আত্মীয়। আদনান রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করলো। এরপর পাশের সিটে থেকে মানিব্যাগ আর ফোনটা নিয়ে গাড়ি থেকে নামলো। ফোনের দিকে তাকাতেই চোখ পড়ল ইমা কল দিয়েছিল আর সাথে সাদতও মেসেজ দিয়েছে। আদনান সেগুলো দেখতে দেখতে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো। এর মাঝে আদনান সাদতকে মেসেজ দিল। ভাই, কিছুক্ষণ পরে তুই একটা কাজের বাহানা দিয়ে চলে যাবি। ওপাশে থেকে সাদত উত্তরে লিখল। আর তা বলতে হবে না, তুই আগে আয়, কতক্ষণ হলো বসে আছি। আদনানের মেসেজটা দেখে ফোনটা পকেটে ভরে ভেতরে ঢুকলো। সাথে সাথে সাদত হাত উঁচিয়ে আদনানকে ডাকলো। এই ভাই এইদিকে আয়। আদনান এগিয়ে গেল দুজনের সামনে এবং সাদতকে দেখে বলে উঠল। ভাই তুই এখানে? সাদত হেসে বলল। এই যে উমা ডাকলো তাই এখানে আসলাম। তিনজনে বসে টুকটাক করে বলতে শুরু করলো কথা। এমন সময় সাদত নিজের ফোনের দিকে তাকিয়ে বলে উঠল। এই তোরা তাহলে কথা বল, আমাকে এখন চলে যেতে হবে। এই শুনে ইমা বলল। চলে যাবেন মানে? আর কিছুক্ষণ থাকুন না। সাদত হেসে বলল। একটা এমার্জেন্সি কাজ এসে পড়ে গিয়েছে, বারবার মেসেজ আসছে, এখন যেতে হবে, তোমরা কথা বলো। এই বলে সাদত চলে গেল। আদনান মনে মনে বলল, শালা যেমন চালাক তেমনই অভিনয় জানে। সাদত চলে যাওয়ার পর ইমা বেশ কিছুক্ষণ চুপচাপ রইল। কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। আদনান ইমাকে বলল। কি কথা বলতে ডেকেছো বলো?
ইমা এবার আর চুপচাপ রইল না, আদনানকে ভালোবাসি কথাটা বলে দেওয়ার সিদ্ধান্ত নিল। মাথা খানিকটা নিচু করে আমতা আমতা করে বলল, আদনান, আমি আপনাকে ভালোবাসি। আমার মনে হলো আপনি দেশের বাইরে চলে যাওয়ার আগে আমার আপনাকে কথাটা জানানো খুব দরকার। আজ জানাতে না পারলে হয়তো আমার ভালোবাসা অপূর্ণই রয়ে যাবে। আদনান এই শুনে কিছুটা গম্ভীর ভাব নিয়ে বলল, আমাকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেললে? খুব ভালোবেসে ফেলেছি, আর আপনাকে ভালোবেসে যেতে চাই সারাটা জীবন। আদনান কতটা খুশি সেটা বলে বোঝাতে পারবে না। প্রথমবার কাউকে ভালোবেসে তাকে সে নিজের করে পায়নি। আইজাকে হারানোর পর থেকে তারও মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়। তবে এরপরে আবার সে ইমাকে ভালোবেসেছে, আর ইমা তাকে নিজের করে পেতে চায়। এখন আদনান চায় ইমাকে নিয়েই সারাটা জীবন পার করে দিতে। ইমা আদনানের থেকে কোনো উত্তর না পেয়ে মাথা নত করে নিঃশব্দে কাঁদছে। আদনান ইমার পাশে গিয়ে বসলো, এরপরে হেসে বলল, আমার বউকে কিন্তু আমি একা একা ড্রাইভ করতে দিব না। এই শুনে ইমা তড়িৎ চোখে তাকালো আদনানের দিকে। আদনান ইমার চোখে চোখ রেখে বলল, আমিও ভালোবাসি তোমায়। ইমা ছলছল চোখে তাকিয়ে থেকে কিছু বলার আগেই আদনান তাকে নিজের বক্ষে জড়িয়ে পড়ে উঠল। শীঘ্রই আমি তোমায় আমার বউ বানাবো। ইমা কেঁদে উঠে বলল, কিন্তু আপনি তো দেশের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আদনান হেসে হেসে বলল, তোমাকে ভালোবাসার কথাটা বলাতেই বলেছিলাম বিদেশে চলে যাবো, এখন তোমায় পেয়ে গিয়েছি, আর যাব না। ইমা চোখ তুলে আদনানের দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক আছে, আর শুনুন, আমি আপনার বউ হওয়ার পরে আর কোনো অফিসে যাব না। আপনি বললেও আমি যাব না, আর না বললেও যাব না। বাবার জোরাজোরিতে অফিসে কাজ শুরু করেছিলাম, এখন আর কাজ করতে চাই না। আদনান খুশি হয়ে বলল, ঠিক আছে, বাড়িই থাকবে, তোমারও কোথাও যেতে হবে না। প্রতিদিনের মতো ঈশান শুয়ে শুয়ে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। আইজাও নিয়ম করে ঈশানের বুকে মাথা রেখে তার কাজ দেখছে। কিছুক্ষণ যাওয়ার পরে আইজা বলল, শোনো, আজ যে ইমনে এসেছিল ও কি ভালো হয়ে গিয়েছে? আবার তো কোনো ক্ষতি করতে চাইছে না? ক্ষতি করতে চাইলে আগেই করতো, আর ক্ষতি করে ওরই বা কী লাভ বল? আমরা নিজেরা ঠিক থাকলেও কোনো ক্ষতি করতে পারবে না। আইজা লম্বা একটা স্বস্তির শ্বাস ফেলে বলে উঠল, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তিনি আমাদের এত ঝড়ঝাপটার পরেও ভালো রেখেছেন। কয়েক মাস পরে আইজার ডেলিভারির সময় হয়েছে। বাড়ির সবাই এখন আইজার সাথে সাথেই থাকে। ঈশান অফিস শেষ করে বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণই আইজার সাথে থাকে। আইজার কেয়ার করে, কি করলে ভালো হবে, কি কি খেতে হবে সবই ঈশান আইজাকে বলে দেয়। আজ ঈশান অফিসে ছিল, কাজের মাঝে আইজার জন্য চিন্তাও হচ্ছিল। আইজার ডেলিভারির ডেটের আর 2 দিন আছে। ঈশান বিকেলে নিজের কেবিনে বসে অফিসের কিছু কাজ করছিল। এমন সময় ফোনটা বেজে উঠল। মাহমুদা চৌধুরী কল দিয়েছে, যা দেখে ঈশানের বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। মনে মনে ভাবলো আইজার কোনো সমস্যা হলো কিনা। ঈশান কল রিসিভ করে বলল, হ্যাঁ ছোট আম্মু, বলো। মাহমুদা চৌধুরী উদাসীন কণ্ঠে বললেন, তুই কোথায় আছিস এখন? এইদিকে আইজার একটু সমস্যা দেখা দিয়েছে। ছোট আম্মু অফিসে আছি। আর আইজা কোথায় এখন? ডক্টর ডাকুনি? শান, আইজার কিছুক্ষণ ধরে পেইন হচ্ছে। ডাক্তার বলেছে ডেলিভারি সময় হয়েছে। আমরা আইজাকে নিয়ে এখন হসপিটালে যাচ্ছি। তুই তোর ছোট আব্বুকে সাথে নিয়ে চলে আয়। ঈশান সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলে উঠল, হ্যাঁ, আমি ছোট আব্বুকে নিয়ে আসছি। তোমরা কোন হসপিটালে যাচ্ছ আমাকে জানাও। ঈশান ফোন কেটে দিতেই নওশাদ চৌধুরী কেবিনে এলেন। এরপরে তিনি আর ঈশান বেরিয়ে গেলেন অফিস থেকে। ঈশান দ্রুত ড্রাইভ করে হসপিটালে চলে এলো। এসে শুনতে পারলো আইজাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে মাত্র। সবাই ওটির সামনে উদাসীন হয়ে দাঁড়িয়ে আছে আর আল্লাহকে ডাকছে। এর মাঝে সাদমান আর ফাইজাও চলে এলো। ওটির সামনে করিডোর জুড়ে নিস্তব্ধতা। দেয়ালে টিকটিক করে গড়ির শব্দটা ঈশানের বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা তৈরি করছে। সে পায়চারি করছে, বারবার ওটির দিকে তাকাচ্ছে। নওশাদ চৌধুরী শান্ত গলায় বললেন, ধৈর্য ধরো শান, আল্লাহ ভরসা। ঈশান মাথা নাড়িয়ে চুপ করে থাকলো। কিছুক্ষণ পর ওটির ভেতর থেকে বাচ্চার কান্না ভেসে এলো, যা শুনে সবার মুখে আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারিত হলো। এরপর থেকে একটু পরই একজন রাজ সুন্দর ফুটফুটে বাচ্চা করে নিয়ে বেরিয়ে এলো। রওশন চৌধুরী আর ঈশান এগিয়ে দাঁড়ালো। নার্সটি হেসে বলল, অভিনন্দন আপনাদের, আপনাদের পেশেন্টের মেয়েবাবু হয়েছে। এই শুনে ঈশান অস্থির কণ্ঠে বলল, আর বাচ্চার মা কেমন আছে? নার্সটি হেসে বলল, বাচ্চার মা এবং বাচ্চা দুজনেই সুস্থ। রওশন চৌধুরী নাতনিকে কোলে নিয়ে খুশিতে কাঁদতে লাগলেন। এরপর ঈশানের কোলে দিলেন। ঈশান কাঁপা কাঁপা হাতে নিজের সন্তানকে কোলে নিল। এই অনুভূতি এক অন্যরকম অনুভূতি। নওশাদ চৌধুরী বললেন নবজাতক বাচ্চার কানে আজান দিতে। ঈশান আজান দিল। সবাই খুশিতে কাঁদছে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে।
কিছুক্ষণ পরে আইজাকে ওটি থেকে কেবিনে ডিসচার্জ করা হলো। বাচ্চাকেও আইজার কাছে দেওয়া হলো। সবার আগে ঈশান আইজার সাথে সাথে দেখা করতে ঢুকলো। ঈশান আইজার পাশে বসে বলল। ওয়েলকাম ম্যাডাম। আইজা চোখে জল নিয়ে হেসে উঠল, ঈশানকে বলল, থ্যাংক ইউ। তুমি খুশি হয়েছো? এই কথা শুনতে ঈশানের চোখে জল চিকচিক করে উঠল। বলল, খুশি হয়েছে। ঈশান আর আইজা ছোট্ট শিশুটার দিকে তাকিয়ে মুচকি হাসল। 4 দিন পরে আইজাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। ঈশান, নওশাদ চৌধুরী আর সাদমান আইজাকে আনতে গিয়েছে হসপিটাল। বাড়িতে সব এলাহি আয়োজন করা হয়েছে। সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে, সাথে ঈশানের রুমটাও সুন্দর করে সাজানো হয়েছে। এই সবই রওশন চৌধুরী আর ফাইজা করেছে। আইজা বাচ্চাকে নিয়ে ঈশানের রুমেই ঢুকবে। বাড়ির কলিং বেল বেজে উঠতেই সময় সদর দরজার দিকে এগিয়ে গেল। ঈশান আইজাকে নিয়ে এসেছে। আইজা বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, পাশে ঈশান। ওদের তিনজনকে একসাথে দেখে সবাই আনন্দিত। ঈশান আর আইজাকে হালকা মিষ্টি মুখ করিয়ে ভেতরে ঢুকতে বলল। ঢোকার আগে ফাইজা ফিতা কাটতে বলল। ঈশান আর আইজা দুজনে মিলে ফিতা কেটে ঢুকলো। এবার আইজাকে রুমে যেতে বলা হলো। আমিনা চৌধুরী বাচ্চাকে কোলে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেন, কিন্তু আইজা সিঁড়ি বেয়ে উঠবে কি করে? সাদমান ঈশানকে বলল। শান, দাঁড়িয়ে কেন? বউকে কোলে নিয়ে যাও। ঈশান মুচকি হেসে আইজাকে কোলে তুলে নিল। আইজা লজ্জায় ঈশানকে আঁকড়ে ধরে ঈশানের বুকে মুখ লুকিয়ে রইল। ঈশান আইজাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে এলো। আইজাকে বিছানায় বসিয়ে দিল। আমিনা চৌধুরী বাচ্চাটাকে আইজার কোলে দিয়ে বললেন, তোরা কথা বল, আমি নিচে যাচ্ছি। আমিনা চৌধুরী চলে গেলেন। আইজা বাচ্চাকে বিছানার মাঝখানে শুইয়ে দিয়ে বসে রইল। ঈশান বিছানার পাশে সাইড টেবিল থেকে লাল গোলাপের একটা বুকে নিয়ে আইজাকে দিয়ে বলল, ঈশান আম্মু, এটা তোমার জন্য। আইজা হাত বাড়িয়ে বুকেটা হাতে নিয়ে হাসল। ঈশান আর আইজা তাদের বাচ্চা দুই পাশে বসে রইল। দুজনেই বাচ্চাটার দিকে তাকিয়ে হাসছে। ঈশান আইজাকে বলল, আজ আমাদের পরিবারটা পূর্ণ হলো। আইজা হেসে বলল, ঈশার আব্বু। এমন সময় নিজে থেকে সাদমান সাউন্ড বক্সে গান চাইল। ঈশান আর আইজা দুজনে দুজনার দিকে তাকিয়ে হেসে উঠল। সমাপ্ত।